সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো একটা তত্ত্বগত আইন, কারণ এই আইনে বিভিন্ন তত্ত্বগত বিষয় নিয়ে আলোচনা করছে। এই আইনে মোট ধারা আছে আপনার 57টা। আর আপনার মোট ভাগ আছে 3টা, চ্যাপ্টার আছে 10টা। তো চ্যাপ্টার ভাগ মনে না রাখলেও সমস্যা নাই। মোট ধারা আছে 57টা। 1877 সালের 1 ফেব্রুয়ারি পাস হয়। 1877 সালের 7 ফেব্রুয়ারি পাস হয়, সরি 7 ফেব্রুয়ারি পাস হয়, আর 1 মে থেকে কার্যকর হয়। একটা দেওয়ানি মামলায় 2 ধরনের প্রতিকার দেওয়া যায়। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার দেওয়া যায়, 2 ধরনের। একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার, আর একটা হলো মূলক প্রতিকার। আপনি যা চাইতেন তাই যদি দেন সেটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। আর আপনি যা চাইছেন সেটা না দিয়ে যদি অর্থ দেয়, ক্ষতিপূরণ, সেটা বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার। আচ্ছা, আমরা চলে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। ভাই, সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি আমরা 57টা দ্বারা বিশ্লেষণ করি, এখানে 7 ধরনের প্রতিকার আছে। প্রথমে হলো সম্পত্তির দখল পুনরুদ্ধার। এটা মনে রাখবেন, সম্পত্তির দখল পুনরুদ্ধার 8 থেকে 11। এই দখল পুনরুদ্ধার বলতে স্থাবর স্থাবর উভয় বোঝায়। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটা হলো 12 থেকে 30। কত বলেন? 12 থেকে 30। দলিল সংশোধন 31 থেকে 34। চুক্তি রদ 35 থেকে 38। দলিল বাতিল 39 থেকে 41। ঘোষণামূলক 42 43। রিসিভার 44। আর নিষেধাজ্ঞা 52 থেকে 57। বুঝছেন? তো এই প্রতিকারগুলোর মধ্যে, এই যে যে আমরা প্রতিকার মোট 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে একটা প্রতিকার মঞ্জুর করতে আদালত বাধ্য যদি আপনি মামলা আপনার পক্ষে প্রমাণ করতে পারেন। সেটা হলো 8 ধারা 9 ধারা। কত কত? 8 আর 9। 8 ধারা বলছি আমার সম্পত্তির দখল পুনরুদ্ধার, এই প্রতিকারটা মঞ্জুর করতে আদালত বাধ্য। আর বাকি যত যাই আসুক সবগুলো হচ্ছে কি বলেন, বিবেচনামূলক। যদি বলে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, বিবেচনামূলক। চুক্তি রদ বলেন, দলিল সংশোধন বলেন, বাতিল বলেন, নিষেধাজ্ঞা বলেন, সবকিছুই কি বিবেচনামূলক। শুধু বাধ্যতামূলক কোনটা? এই স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার 8 আর 9। জি, জেনে রাখা বলো, এই জিনিসটা মনে রাখবেন। তার নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে ডক্টর হোয়াইটলি স্টক, কে বলেন? ডক্টর হোয়াইটলি স্টক এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইনের আদলে? তা নিউ ইয়র্ক সিভিল কোড 1862। সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধিত হয় 2004 সালে। এটা কার্যকর করা কত? 1/7 কত? 2005। 4 সালে সংশোধন, আর 1/7/2000। ধন্যবাদ। কত ধারা? 21 নিবন্ধিত ক। 2 ধারা বাতিল, 3 ধারায় ব্যাখ্যা, 4 ধারা বলে সংরক্ষণ। তো এই সংরক্ষণে একটা কথা আছে, সেটা হলো যে যে এগ্রিমেন্ট চুক্তি নয় সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে না। যে এগ্রিমেন্ট কি বলেন, চুক্তি নয়, সেই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংজ্ঞাগুলো কোন আইনের সংজ্ঞাগুলোর সাথে মিলিয়ে পড়তে হবে? কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বহুবার মডেল টেস্টে প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, চুক্তি আইন 1872 অনুসারে। জি। তো আমরা একটু আগে বললাম বাধ্যতামূলক শুধুমাত্র 8 ধারার 9 ধারা। এখন আমরা চলে আসি উপায়। কয়টি উপায় সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে? স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, কিভাবে দিতে পারে? 5টি উপায় দিতে পারে। আর প্রতিকার কয়টা? 8টা। তো উপায়ের মধ্যে প্রথম যেটা, সেটা দেখেন, কোন সম্পত্তির দখল গ্রহণ বা অর্পণের মাধ্যমে। এটা আছে ওই যে 8 থেকে 11, এই জায়গায় আছে একটা। তারপরে যা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে সেই পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। একে 12 থেকে 30 আর 55, এই জায়গাও প্রতিকার আছে কয়টা? একটা। যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে, এটা 52 থেকে 54 এবং কত 57, এই জায়গাও আছে একটা। ক্ষতিপূরণের রায় প্রদান ছাড়া অন্য কোনো ভাবে, যেরকম ঘোষণামূলক ডিক্রি, এই জায়গায় আছে 4টা। এই জায়গায় আছে 31 থেকে 43-এর মধ্যে দলিল সংশোধন, চুক্তি রদ, দলিল বাতিল, ঘোষণামূলক মকদ্দমা। এবং আমি আপনাদের ক্লাস টেস্টে, মডেল টেস্টে বহুবার দিছি এটার ইংলিশ ভার্সন, যে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, যেরকম ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে। 5-এর কত সাবসেকশন ডি। বুঝছেন? 5-এর সাবসেকশন ডি। তাহলে আপনি মনে রাখবেন
যে ক্ষতিপূরণ কোনো সুনির্দিষ্ট প্রতিকার নয়, এই কথাটা বলা হয়েছে 5-এর ঘতে। আচ্ছা, আর একটা একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এই যে আমরা 8 প্রকার প্রতিকার, এই 8 প্রকার প্রতিকারের মধ্যে একটা প্রতিকারের ক্ষেত্রে মূল মামলা করা যায় না, এই প্রতিকারটা মামলার মাঝখানে চাইতে হয়, সেটা হলো রিসিভার নিয়োগ। কি বলেন? রিসিভার নিয়োগের জন্য আলাদা মামলা করা লাগে না, রিসিভার সাধারণত যে কোনো দেওয়ানি মামলার মধ্যে রিসিভার নিয়োগের আবেদন করা যায়। বুঝতেন তানভীর? লাগে না নাকি হচ্ছে যে করা যায় না, যায় না, শুধু রিসিভার নিয়োগের জন্য মামলা করা যায় না। প্লেইন্ট, নট পিটিশন। দেওয়ানি মামলা প্লেইন্ট। দেখেন, তো এই 5টা উপায়ের মধ্যে একটা উপায় হলো নিরোধমূলক প্রতিকার, সেটা হলো 5-এর গ, যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে। তো যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে এটাকে 6 ধারায় বলা হয়েছে নিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ। হোয়াট ইজ প্রিভেন্টিভ রিলিফ? যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটার আগেই যদি আপনি মানে পদক্ষেপ নেন, এটার বলে প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিয়েছে 6 ধারা, আর ব্যাখ্যা করতে 5-এর গ। আর প্রিভেন্টিভ রিলিফ কিভাবে মঞ্জুর করা হয় 52 ধারায়, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। 7 ধারাটা মনে রাখবেন, দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য না। কি আইন বলেন? দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, কয়টা উপায়? 5টা। কয়টা প্রতিকার? 8টা। ধন্যবাদ। যদি বলে প্রিভেন্টিভ রিলিফ কয় ধারায়? 6 ধারায়। প্রিভেন্টিভ রিলিফ কয়টি উপায় দেওয়া যায়? কত ধারায়? 52 ধারায়। স্থায়ী বা অস্থায়ী। আমরা চলে আসি আহ সম্পত্তির পুনরুদ্ধার 8 থেকে 11। 8 থেকে 11-র মধ্যে 8 আর 9 স্থাবর সম্পত্তি, 10 আর 11 অস্থাবর। কি কি বলেন? 8 আর 9 কি স্থাবর, আর 10 আর 11 অস্থাবর। তো এর মধ্যে 8 ধারা আপনি মনে রাখবেন, আপনি যদি সম্পত্তির মালিক হন, তাহলে আপনি যদি বেদখল হন বা দখলের আয় আপনার সত্ত্ব অস্বীকার করতে, দুইটা ক্ষেত্র। আপনি যদি স্থাবর সম্পত্তির কি হন, মালিক হন, আপনাকে বেদখল করা হয়েছে, বাট আপনি বেদখল হন নাই, দখলেই নাই, আপনার সত্ত্ব কি করা হয়েছে? অস্বীকার করা হয়েছে, তাহলে ধরে নেওয়া হবে আপনাকে মামলা করতে হবে 842 ধারায়। কত ধরেন? 842। এখন 8 ধারায় কখনোই মালিকের কথা বলে নাই, 8 ধারায় বলেছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, দখলের অধিকারী ব্যক্তি মানে আপনার কি আছে? সত্ত্ব আছে। আর এই সত্ত্বটা হলো দুই সত্ত্ব, একটা হলো মালিকানা সত্ত্ব, আর একটা দখলি সত্ত্ব, আর একটা হলো আম সত্ত্ব নাকি। মালিকানা সত্ত্ব আর দখলি সত্ত্ব। মালিকানা সত্ত্ব কাকে বলে ভাই? মালিকানা সত্ত্ব আমার বাবার অবর্তমানে বাবার জমি আমি পাইছি, মালিকানা সত্ত্ব। আমি একটা জমি কিনছি, মালিকানা সত্ত্ব। আমার একজন দান করছে, মালিকানা সত্ত্ব। বুঝছেন? আর দখলি সত্ত্ব কারে বলে? যে আমি একটা জমিতে একটানা 12 বছর ছিলাম, এর মধ্যে ওই জমির মালিক কোনো মামলা করে নাই, তখন ওই জমির মালিকও আমি হয়ে গেছি, এটার বলে কি? দখলি সত্ত্ব। তো 8 ধারার মামলা দায়ের করা যায় 12 বছরের মধ্যে। তো 12 বছর তামাদিমে একটা নির্ধারিত হবে, তামাদিমের 142 অনুচ্ছেদ আর 144 অনুচ্ছেদ। যদি আপনারা সরাসরি বেদখল করে, আপনি দখলে ছিলেন, আপনাকে বেদখল করেছে, তাহলে আপনাকে মামলা করতে হবে 12 বছর অনুসারে। বাট এই 12 বছরের কথা বলেছে 142 অনুচ্ছেদ। আর যখন আপনি দখলে ছিলেন না, বাট আপনার সত্ত্ব অস্বীকার করা হয়েছে, তখনও আপনাকে 8 ধারার 42 ধারা মামলাই করতে হবে। এটা তামাদি আইনের 144। কত বলেন? 144। এখন কিভাবে? একটা তো বললাম যে আপনি দখলে ছিলেন, জোরপূর্বক বেদখল করছে, 142। আর 144 কখন? 144 হলো যে আপনি ইয়া ছিলেন, মানে আপনি একটা জমি কিনলেন, আহ, জমিতে যখন দখলে যাবেন দেখবেন যে জমির 1 শতাংশ অলরেডি একজন মালিকানা, ওই জায়গায় ছোট্ট একটা ঘর আছে, বলতেছে যে এইটুকুর মালিক সে। তাহলে ওই জমির মালিক আপনি, বাট আপনি আগে থেকে দখলে ছিলেন না, সেই ক্ষেত্রেও তার বিরুদ্ধে আপনি দখল পুনরুদ্ধারের মামলা করবেন 842 ধারায়। তামাদিমের কতদিন? 144 অনুচ্ছেদ অনুসারে 12 বছর। বুঝতে? 8 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায়, সকলের বিরুদ্ধে করা যায়। 8 ধারার মামলা আমার অলওয়েজ প্রমাণ করতে হবে সত্য, এই জায়গায় দখল প্রমাণ না করলেও চলবে। অবশ্যই কোনটা প্রমাণ করা লাগবে? সত্য। 8 ধারার মামলার আর একটা নাম আছে, সুট ফর এন্টাইটেলমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল। সুট ফর মানে রিজেক্টমেন্ট, সুট ফর রিজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল। উচ্ছেদের উপর ভিত্তি করে দখল পুনরুদ্ধারের মামলা। সত্যের উপর ভিত্তি করে দখল পুনরুদ্ধার, জি, সত্যের উপর ভিত্তি করে দখল পুনরুদ্ধারের মামলা।
তাহলে এখন যদি বলি উচ্ছেদের মামলা কত দাঁড়ায়? সুট ফর ইজেক্টমেন্ট অন দা বেসিস অফ টাইটেল। বাড়িওয়ালা আছেন আপনি, ভাড়াটিয়া বাসা ছাড়তেছে না, তার বিরুদ্ধে মামলা করতে হবে 842 ধারায়। বুঝছেন? 8 ধারার মামলার কোর্ট ফিস অ্যাড ভ্যালোরম কোর্ট ফিস। 8 ধারার মামলায় রায় ডিক্রি হলে আপিল, রিভিউ, রিভিশন কোনো কিছু করতে নিষেধ নাই, সবকিছুই করা যায়। 8 ধারার মামলা সরকারের বিরুদ্ধেও দায়ের করা যায়। এবার আছি 9 ধারা। 9 ধারা যে জিনিসটা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তিকে বেদখল করা হয় আইনগত পন্থা ব্যতি রেখে, মানে আইনগত পন্থা ব্যতি রেখে মানেই তো বেদখলটা করা হয়েছে বেআইনি ভাবে। তাহলে আইনগত পন্থা ব্যতি রেখে যদি কাউকে বেদখল করা হয়, তাহলে সে অথবা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি, যারে বেদখল করছে সে তো পারবেই, অথবা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি 9 ধারার মামলা দায়ের করতে পারে। এখন 9 ধারার মামলার প্রশ্ন এসে যায় যে 9 ধারার মামলা কি যে মালিক সে কি করতে পারবে কিনা। 9 ধারার মামলা মামলা ভাই, এটা তো আমার মালিক হওয়ার দরকার নাই, মালিক হলে তো পারবোই, মালিক না হলেও তো পারবো। আপনার মাথায় এইটুকু বুদ্ধি খাটান যে মালিক না হলে যদি পারে তাহলে মালিক হইলে কেন পারবো না। 9 ধারার মামলা যে কেউই দায়ের করতে পারে, যারা বেআইনি ভাবে বেদখল করছে তাকে। 9 ধারার মামলা আপনাকে দখল দেখাইতে হবে আপনার বেআইনি ভাবে বেদখল করা হয়েছে। 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। 9 ধারার মামলায় কোর্ট ফিস দিতে হবে অ্যাড ভ্যালোরম কোর্ট ফিসের অর্ধেক। 9 ধারার মামলা করতে হবে বেদখলের তারিখ হতে 6 মাসের মধ্যে, তামাদি আইনের 3 অনুচ্ছেদ। 9 ধারার মামলায় আপিলও করা যায় না, রিভিউ করা যায় না, করতে হবে কি? 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। তাহলে আপনারা যদি, আপনি মালিক না বাট আপনারা বেদখল করতে, তাহলে আপনার প্রতিকার হচ্ছে 9 ধারার মামলা তুমি করতে পারতেছি না, যেহেতু মালিক না। 842-এর মামলা আমি করতে পারতেছি না, তাহলে আমার প্রতিকার হলো রিট করা। হাইকোর্টে কি করা? রিট করা, সংবিধানের 102 অনুচ্ছেদ। তাহলে আমরা 8 ও 9 এর তুলনা করি। এখন একটা জিনিস বলা হয়নি, সব আলোচনা শেষ প্রায়। 9 ধারার মামলার ব্যাখ্যায় বলা আছে যে এই মামলা ছাড়াও যদি আরো সত্য চাওয়ার সুযোগ থাকে চাওয়া যাবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি যদি 9 ধারার মামলায় হেরে যান, তাহলে আপনি যদি বাদী, আপনার যদি সত্য থাকে, তাহলে আপনি 8 ও 42 ধারার মামলাও করা যাবে। এই জায়গায় কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবেন না। নরমালি কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা কাকে বলে? আগের মামলায় যা আপনি দেখাইতে পারতেন আগের মামলায় যদি না দেখান পরের মামলায় দেখাইতে পারবেন না। বাট এই জায়গায় আপনি 9 ধারা মামলা হারছেন, পরে 8 ও 42 ধারা মামলা করলে আদালত যদি বলে যে আপনার যে 8 ও 42 আছে আপনি তো আগেই দেখাইতে পারতেন, তখন আমি দেখাবো ইওর অনার 9 ধারা দেখতে মূর্তি হয়। 9 ধারায় বলা আছে যে 9 ধারার মামলা হারলেও 8 ও 42-এর মামলা করা যাবে। বুঝছেন? জি। তাহলে এই হলো কথা 8 আর 9। তাহলে যদি আপনার বলে যে ভাই যে আপনি মালিক, রীতিতা বলেন আপনি মালিক বেদখল হইছেন, একটা আপনি 8 ধারা মামলা করবেন না 9 ধারা মামলা করবেন বলেন? আপনারা বলতে দেন। 8 ধারা করবেন, করাই যায়। আলামিন কয় ধারা করবেন? মালিক হইছেন, বেদখল হইছেন, কেন 9 ধারা করবেন ব্যাখ্যা দেন। মেইন মেইন যেটা, আমি আগে 9 ধারার করলে আমার তো সত্য প্রমাণ করা লাগতেছে না। 9 ধারায় করলে মেইন যে সুবিধা, আমার অ্যাডভোকেট কোর্ট ফিসের অর্ধেক। আর আমি 9 ধারায় যদি হেরে যাই, আমার 8 ও 42 তো আছে। বুঝছেন? তো এজন্য আচ্ছা, 11 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে, a person entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the কোন আইন? The Code of Civil Procedure 1908। ওই যে পার্সন এন্টাইটেলড টু দ্য স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, মানে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় উদ্ধার করবে। মামলা হচ্ছে 8 ধারায় বা 9 ধারায়, কিন্তু উদ্ধার হবে কোন আইন অনুসারে? এটা কমন সেন্স। আপনি মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারেই করেন, বাট উদ্ধারের সময় জারি মামলা লাগবে। জারি মামলা, এটা হলো 8 আর 9 ধারার মামলার জারি মামলা পরিচালিত হয় 21 আদেশের 35-36 ভিত্তিক। 21 আদেশের 35 আর 36। তাহলে আমার 8 আর 9 এতটুকুই। যদি আপনাকে বলে যে কনস্ট্রাকটিভ প্রেজুডিকাটার ব্যতিক্রম আলোচনা করতে কত ধারায়, 8 ধারায় না 9 ধারায়? 9 ধারায়। 9 ধারায় মামলা করলে পুনরায় 9 ধারায় মামলা করা যাবে না, কিন্তু 8 ধারায় মামলা করা যাবে। বলেন তো 8 ধারায় হারলে 9 ধারায় মামলা করা যাবে কিনা? আপনাদের আর একটা প্রশ্ন করি দেখি, বলেন তো
যে আপনি আপনি বেদখল হইছেন 145 ধারা, আপনার ওই ফৌজদারি কার্যবিধির 145 ধারার মামলায় বেদখল হইছেন। বেদখল হওয়ার পরে আপনি কি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলা করতে পারবেন কিনা? কারণ হচ্ছে যে দুইটা ভিন্ন ভিন্ন একটি সম্পূর্ণ। শুনেন, ফৌজদারি কার্যবিধির 145 ধারায় যদি বেদখল হন, পরীক্ষায় তো প্রশ্ন দিতেই পারে, তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলা করতে পারবেন না। কারণ 145 ধারায় বেদখল হইলে কে বেদখল করছে আপনারে? আদালত। তাহলে সরকার বেদখল করছে, সরকারের বিরুদ্ধে কি 9 ধারা মামলা করা যায়? না, আট দ্বারাই করে। 145 ধারায় বেদখল করছে মানে তো আপনার আইনগত পন্থাই বেদখল করছে। তাহলে আপনি তো বেআইনি ভাবে বেদখল কি হয়েছে? না, না, তাহলে আপনি 9 ধারা করতে পারবেন? এটা তো ক্রিমিনাল সাইড, এটা তো সিভিল সাইড। এই জায়গা তো সিভিল ক্রিমিনাল ম্যাটার না, এই জায়গা আপনার বেদখলটা করছে কিভাবে? আইনগত পন্থা। বেদখল হয়েছেন আপনি কিভাবে? আপনার এই এসে বেদখল করছে। আট আর এগারো। জি। হ্যাঁ। এই জায়গায় একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা পড়ে যায় হুবহু তুলে দিতে পারে। সুনির্দিষ্ট 1 নম্বরে যেন না ছোটে। নো ড্যাশ শ্যাল লাই ফ্রম এনি অর্ডার নর শ্যাল এনি। আগে হবে আপিল, পরে হবে রিভিউ। কত ধারা? 9 ধারা। যদি ভাড়াটিয়ারে বেআইনি ভাবে বেদখল করে, তানভীর, বাড়ি মালিক ভাড়াটিয়ারে বলছে বাসা ছেড়ে চলে যাও, ভাড়াটিয়া যায় না, বাড়ির মালিক লোকজন এনে ভাড়াটিয়ারে টেনে হেসড়ে ফ্ল্যাট থেকে বের করে দিছে, ভাড়াটিয়া বাড়ির মালিকের বিরুদ্ধে কয় ধারায় মামলা করবে বলেন? 9 ধারায় বলা। কেন? ব্যাখ্যা দেন। কারণ হচ্ছে যে সে তো ভাড়াটিয়া, সে তো মূল মালিক না, ওনারশিপ নাই তার। এখন সে যদি বেআইনি যে মালিক পন্থায় না, তারে বেদখল করা হয়েছে বেআইনি ভাবে। বেআইনি ভাবে। আর ভাড়াটিয়া যদি বাসা ছাড়তে না চায়, তাহলে মালিক, এই রহিন সাহেব, ভাড়াটিয়া যদি দখল ছাড়তে না চায়, তাহলে মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা করবে কত ধারায়? 9 ধারায় করা যাবে না? জি। বাড়ির মালিক মামলা করবে 842, ভাড়াটিয়া যে বেদখল বেআইনি ভাবে টেনে হিসেবে বের করলে সে করবে 9 ধারায়। ধন্যবাদ। আমাদের 114। 10, 11 ধারায় এবং 8 ও 9 ধারার মামলা, দখলের 8 ও 9 ধারার মামলা আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে আদালত ডিক্রি দিতে বাধ্য। 8 আর 9 ধারা ছাড়া আর বাদ বাকি যত যা কিছু আছে সবকিছু কি বলেন বিবেচনা। ধন্যবাদ। 10 ধারায় অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, দখল পুনরুদ্ধার। আপনি অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি ভাবলেই কত ধারা? 10 ধারা। জীবনে কোনোদিন প্রশ্ন আসে নাই, যদি আসেন পারবেন। 11 ধারা, তাৎক্ষণিক দখলের কথা থাকলেই 11 ধারা। তাৎক্ষণিক দখলের কথা থাকলেই 11 ধারা। 11 ধারায় 4টা গ্রাউন্ড আছে। এই 4টা গ্রাউন্ড হলো: যে ক্ষেত্রে এজেন্ট বা ট্রাস্ট, বিবাদী এজেন্ট বা ট্রাস্ট ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, ক্ষতি নির্ণয় করা কঠিন হয়, যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তিটি অন্যায়ভাবে বেদখল করেছে। তো এজন্য 10 ধারা যদি স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 10, যদি বলে তাৎক্ষণিক দখলের অধিকারী কর্তৃক পুনরুদ্ধার 11। 11 ধারায় গ্রাউন্ড কয়টা? 4টা। 10 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায়, 11 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায়। বুঝছেন? আর 10 বলেন আর 11 বলেন, মামলা করার তামাদি মেয়াদ কত? 3 বছর। 10, 11, 3 বছর। তো এর মধ্যে 10-এর কথা বলছে 49 অনুচ্ছেদ, 11-এর কথা বলছে কত? 48 অনুচ্ছেদ। তাহলে দুষ্প্রাপ্য হোক, দুষ্প্রাপ্য অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা 10 না 11? দুষ্প্রাপ্য হইলেই 11। দুষ্প্রাপ্য হইলেই 11। যেটার মূল্য নির্ণয় করা কষ্টসাধ্য, যেটা আমি তাৎক্ষণিক দখলের অধিকারী, মনে করেন একজন হিন্দু লোক, সে একটা ওই শিব, ওনাদের যে পূজার যে ধরেন কালী, ওনার এদের একটা কি বলে প্রতিমা রাখার অধিকারী, বিষ্ণু মূর্তি রাখার অধিকারী, কিন্তু জোরপূর্বক ওনার ভাই রেখে দিছে, বাট রাখার অধিকারী বড় ভাই। ওই ওটার নিয়ম যেরকম যে যে পরিবারের বড় তার কাছে ওই মূর্তিটা থাকবে। তাহলে ওই ক্ষেত্রে বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে কি মামলা করবে? 11 ধারায় তাৎক্ষণিক দখলের অধিকারী। আর যদি কখনো 11 ধারায় মামলা না করা যায়, 10 ধারা তো আমার আছেই। আমরা চুক্তি সুনির্দিষ্ট কাজ ও সম্পাদনে আসি। 12 থেকে 30, শেষ হতে চায় না। 12 থেকে 30 একবার শুরু করলে
আর শেষ হয় না। আচ্ছা, 12 ধারা ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা এখনো বুঝেন না, চুক্তি সংক্রান্ত যদি কোনো চুক্তির কেউ যদি কোনো শর্ত ভঙ্গ করে, তাহলে কোনো ব্যক্তির প্রতিকার আছে, 4 ধরনের মামলা করা আছে। যদি যে চুক্তির শর্ত ভঙ্গ করেছে তারে দিয়ে যদি সেই কাজই করাইতে চাই, তাহলে আমার মামলা করতে হবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পন্ন। ও চুক্তি ভঙ্গ করছে বা ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, তাহলে চুক্তি রদ। ও যাতে চুক্তি ভঙ্গ করতে না পারে বা কোনো কাজ করা থেকে বিরত থাকে, এই জন্য আমি চাইবো কি, নিষেধাজ্ঞা। আর ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাই, তোমার চুক্তি পূরণ করা লাগবে না, ক্ষতিপূরণ চাই, তাহলে আমি মামলা করবো কি, ক্ষতিপূরণ। বুঝছেন? তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন হলো চুক্তিতে যে কথা আছে, কোনো পক্ষ যদি সেই কথা ভঙ্গ করে, তাহলে আমি যদি তাকে দিয়ে সেই কাজই করাইতে চাই, চুক্তির কাজই করাইতে চাই, তাহলে আমাকে মামলা করতে হবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কি বলেন? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা কয়টা ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য, এটা বলছে 12 ধারায়। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। এই 4টা ক্ষেত্রে আমার মনে রাখতে হবে। যে ক্ষেত্রে ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, যে ক্ষেত্রে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয় না, আর যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত খুব সংক্ষেপে বলি যে মাসুদের কাছে আমি কতগুলা বই রেখে গেছি, যে বিদেশ থেকে এসে বইগুলো আমি আপনার কাছ থেকে নিব। এখন আসার পর মাসুদ আর বই ফেরত দিচ্ছে না, তাহলে তার সাথে তো আমার চুক্তি হয়েছিল, মাসুদের কাছ থেকে যদি আমি বইগুলোই ফেরত পেতে চাই, কত ধারায় মামলা করতে হবে? 12 ধারায়। এবং আদালত যদি আমি দেখাইতে পারি যে আমার বইগুলোর জিম্মাদার ছিল মাসুদ, তাহলে আদালত অবশ্যই ফেরত দিবে। ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? এই 12 ধারার ব্যাখ্যা দিছে, যদি স্থাবর সম্পত্তি হয়, চুক্তির বিষয়বস্তু যদি স্থাবর সম্পত্তি হয়, তাহলে ধরে নিতে হবে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই বা অর্থদাতা ক্ষতিপূরণ পর্যাপ্ত না। তবে অস্থাবর সম্পত্তি হলে কি হবে? পর্যাপ্ত। তবে কথা আছে, অস্থাবর সম্পত্তি হলেও পর্যাপ্ত হবে না। কোন ধরনের অস্থাবর সম্পত্তি? দুষ্প্রাপ্য। আচ্ছা, তো 12 ধারায় তাহলে চুক্তি বাস্তবায়নযোগ্য কয়টা ক্ষেত্রে? 4টা। আর এই জায়গায় কোন ধরনের সম্পত্তি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 12 ধারা অনুসারে কোন ধরনের সম্পত্তি, কোন কিসের ক্ষেত্রে কোন চুক্তির ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে মানদণ্ড আছে, আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও নাই। তো কোনটা? দুষ্প্রাপ্য। যদি বলে চুক্তি প্রবণের মামলা কয়টি ক্ষেত্রে মানে মৌখিক চুক্তি না লিখিত চুক্তি? 12 ধারায় মৌখিক লিখিত আলাদা কিছু করে নাই, মৌখিক লিখিত উভয় ক্ষেত্রেই করা যায়, নিবন্ধিত না অনিবন্ধিত উভয়, নিবন্ধিত অনিবন্ধিত উভয়। বাট যদি সুনির্দিষ্ট কোনো ধারা থাকে, তাহলে সেটা আমার অনুসরণ করতে হবে। ওটা পরে, যে 21 ক। 12 ধারার মামলার তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। 113। কি কোর্ট ফিস? বলো না, মনে রাখবেন, যখন অস্বীকার করছে তখন থেকে 6 মাস, অথবা চুক্তিতে যদি কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে তখন, যখন অস্বীকার করছে তখন থেকে 1 বছর, আর চুক্তিতে যদি কোনো মেয়াদ থাকে তাহলে মেয়াদ থেকে 1 বছর। আমরা 21 ধারা একটু চলে আসি। 21 ধারা, একটি চুক্তি বলবৎযোগ্য নয় বা অবলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? আচ্ছা, এই 8টা রিডিং একটু না পড়লেও সমস্যা নাই, বহুবার প্রশ্নে আসছে, তো একটু আমরা দেখি। আটটা ক্ষেত্রে প্রথম যেটা, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, আপনি যা চিন্তা করবেন, যদি কোনো ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। বুঝলেন? আর্থিক ক্ষতিপূরণ যদি কি হয়? পর্যাপ্ত হয়, তাহলে সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন করা কি যাবে না। অর্থ যদি দেওয়া যায়, তাহলে তো সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন করার দরকার নাই। এক, যদি কোনো চুক্তির সূক্ষ্ম অসংখ্য বিবরণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত যোগ্যতা, বহুবার আসছে, সিনেমায় অভিনয়, আপনার গান গাওয়া, বই লেখা, ক্লাস নেওয়া, খেলোয়াড়, এগুলো সবই কি বলেন? ব্যক্তিগত যোগ্যতা। তো যদি কোনো খেলোয়াড় খেলতে চায়, সাকিব আল হাসান যদি বলে খেলবো না, বাধ্য করা যাবে না। শাকিব খান যদি বলে তানভীরের সিনেমায় অভিনয় করব না, বাধ্য করা যাবে না। কারণ এটা কি নির্ভর? ব্যক্তিগত যোগ্যতা নয়, ভলিউশন অফ দ্য পার্টিস, ইচ্ছা। কেউ যে ব্যবসার চুক্তি করে এরকম একটা প্রশ্ন ছিল, ওই ক্ষেত্রে
থামেন, দেখেন বোঝাচ্ছি। ব্যবসার চুক্তি তো ব্যক্তিগত যোগ্যতা নির্ভর না, আসতেছি। যে চুক্তির প্রকৃতি এমন যে আদালত চুক্তির শর্তাবলী সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারে না। অনেক সময় চুক্তির শর্তাবলী এমন যে এটা অদ্ভুত টাইপের বা জটিল প্রকৃতির, যে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, সেই ক্ষেত্রেও আদালত দিবে না। 3 নাম্বার, যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে উইথ রিজনেবল সার্টেনিটি। কি চুক্তি করতেন এটা বোঝাই যাচ্ছে না, বুঝতে পারছেন? বললেন যে আমি তোমার জমি কিনবো, কিন্তু কত টাকার বিনিময়ে কিনবেন, কতটুকু জমি, এইগুলো কিছু লেখা নাই। তাহলে এই চুক্তি তো পরেই বোঝা যাচ্ছে না যে কি বাস্তবায়ন করবে, কবে কিনবে, কয় টাকা মূল্য, কত শতাংশ, কিছু কি লেখা আছে? নাই। এটা বাস্তবায়ন করা যাবে না। যে চুক্তি প্রকৃতির কারণে বাতিলযোগ্য। তানবীরের মাথায় ঘুরতেছে, অংশীদারিত্বের চুক্তি করব। তানবীরে বললাম, তানবীর আমি আর আপনি ব্যবসা করবো একসাথে, কিন্তু ওই চুক্তিতে চুক্তির কোনো মেয়াদ বলি নাই, কতকাল ব্যবসা করবো বলা নাই। তো কিছুদিন পরে আমি বললাম আমি ব্যবসা করবো না আপনার সাথে, আপনি বেশি বুঝেন। তো তানভীর যে মামলা করে দিচ্ছে আমার বিরুদ্ধে যে ইওর অনার কেন করবে না, তাহলে আমার সাথে ব্যবসা করতে বাধ্য করেন, কারণ আদালত বলবে। বাধ্য কিভাবে করবো বাবা? তুমি কি এই জায়গায় কোনো মেয়াদ লেখছো? কোনো মেয়াদ তো লেখি নাই। তাহলে মেয়াদ লেখি নাই মানে কি? যে কোনো সময় সে ছেড়ে দেওয়ার কথা, মানে চুক্তি অনুসারে হয়। মেয়াদ লেখেন নাই মানে কি? তার মানে যে কোনো সময় সে ইচ্ছা করলে চুক্তি ভঙ্গ করতে পারে। আদালত যদি আমারে বাধ্যও করে তবুও তো আমি ছেড়ে দিতে পারবো। আমি বলবো আদালত ফিরো না, যে এই জায়গায় আমার কি কোনো মেয়াদ আছে? তাহলে আমার এটা তো প্রকৃতির কারণেই বাতিল যোগ্য। বুঝছেন? আচ্ছা, ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি। ট্রাস্টিগণ, বইয়ের উদাহরণ আমি বলে দিই। একটা সম্পত্তি বিক্রি করতে পারে 1 লাখ টাকায়, সে আরিফ সাহেবের মতো বিক্রি করছে 30,000 টাকায়। ইচ্ছা করে কম বিক্রি করছে, তার ক্ষমতা বহির্ভূত চুক্তি। ট্রাস্টিগণ যদি ক্ষমতা বহির্ভূত চুক্তি করে সেটা কার্য সম্পাদন করা যাবে না। বিশেষ উদ্দেশ্যে গঠিত পাবলিক কোম্পানির উদ্যোক্তা, বইয়ের উদাহরণ বলি। উদ্যোক্তা রেলওয়ে কোম্পানি বা কিনছে কটন মিল, কটন মিলের জমি, তাহলে এই ক্ষেত্রে তাদেরকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না, কারণ তাদের ক্ষমতা বহির্ভূত চুক্তি করেছে। যে কার্য সম্পাদন করতে হলে কোন দিবেন 3 বছরের বেশি। কয় বছরের বেশি? আমি তানভীরকে বললাম যে তানভীর আগামী 10 বছর আপনারে পড়াবো। 1 বছর পড়ানোর পরে আমি যদি বলি যে তানভীর আপনারে আর পড়াবো না, তানভীর গিয়ে আদালতে মামলা করছে যে আমারে কেন পড়াবেন না, তখন আমার অনেকগুলা, এই 21-এর অনেকগুলা পয়েন্ট আমার ডিফেন্স হিসেবে কাজ করবে। প্রথমে বলবো এটা আমার ব্যক্তিগত যোগ্যতা, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। আর এই চুক্তি কার্য সম্পাদন করতে গেলে আমার 3 বছরের বেশি সময় কার্য করতে হবে, তো এই জায়গায় আমার বাধ্য করা যাবে না। যে কোনো, যে বিষয় নিয়ে চুক্তি করছেন সেই বিষয়টা সম্পাদন করতে হলে 3 বছরের বেশি সময় কাজ করা লাগবে। বুঝেন নাই? ধরেন জাজ মাল্টিমিডিয়া নাম শুনছেন? তারা সাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আগামী 10 বছর সাকিব খান শুধু আমাদের আমাদের এই এখান থেকেই ছবি করবে, আর কারো প্রযোজনায় ছবি করবে না। 1 বছর করার পরে সাকিব খান বললো যে আপনাদের প্রযোজনায় আমি ছবি করবো না, চুক্তি ভঙ্গ করছে। জাজ মাল্টিমিডিয়া সাকিব খানে ওই চুক্তিতে বাধ্য করতে পারবে না। কেন জানেন? সাকিব খান বলবে যে এই চুক্তি করতে গেলে আমার কয় বছর কাজ করা লাগবে অনবরত? 3 বছর। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারে বলছে 3 বছরের বেশি সময় কাজ তো করতে গেলে সেটা কাজ সম্পাদনের বাধ্য করা যাবে। ক্লিয়ার? সব শেষের যেটা আরবিট্রেশন ক্লজ। অনেকে আপনারা আরবিট্রেশন ক্লজ বুঝেন না। আরবিট্রেশন ক্লজ হলো যদি কোনো চুক্তিতে থাকে, সালিসি চুক্তি, যে আমরা ভবিষ্যতে আমাদের জমি বেচাকেনা নিয়ে নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করব, এরকম যদি কোনো কথা থাকে, তাহলে সেটা সেই ধরনের চুক্তিও সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে না। তাহলে 12তে কার্য সম্পাদন করা যাবে বা বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? 4টা। আর অবলবৎযোগ্য 8টা। এই ধ্যান ধরে থাকেন কে, কি হয়েছে? নড়া দেন যে ওরে। এ, চলে যাবেন? আচ্ছা, 21 ক ধারাটা বিবিআই। 21 ক, 21 ক ধারাটা মনে রাখবেন, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। কি বলেন? স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই নিবন্ধিত হতে হবে, এবং মামলা করলে লিখিত হইতে হবে, নিবন্ধিত হবে, অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিয়ে মামলাটা
করতে হবে। এই বিধানটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, স্থাবর সম্পত্তির বন্ধক লিজ এগুলার ক্ষেত্রে প্রযোজ্য না। এটা পাশ হয়েছে 2004 সালে, কার্যকর হয়েছে 2005-এর একসাথে 2005-এর 1 জুলাই। বল গেছে আবার ফোন দেয়। হ্যাঁ মাহবুব সাহেব। একুশের একুশের এ, তাহলে আপনি মনে রাখবেন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, এবং এটা প্রযোজ্য হবে কত সাল থেকে? 1/7/2005, কার্যকর 1/7/2005, পাস হয়েছে 2004। এখান থেকে ভাই সমস্যামূলক প্রশ্ন হতে পারে। আমি একটা কথা বলে দিই, আপনি যদি মামলা করেন 1/7/2005 অথবা তারপরে, তাইলেই মানা বাধ্যতামূলক। মামলা, চুক্তি কবে হয়েছে এটা অপ্রাসঙ্গিক। মামলা যদি করেন 1/7/2005, তাহলে আপনার এই আইন অনুসারেই মামলা করতে হবে। চুক্তি 1990 সালে হয়েছে। 1990 সালে যদি চুক্তি হয়, কারণ উদ্ভব হয়েছে যদি 1/7/2005, অথবা আপনি যদি মামলা করতে চান 1/7/2005-এর পরে, নর্মালি চুক্তি বলবতের মামলার তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। তাহলে চুক্তি যেদিনই হোক না কেন, আপনি 12 ধারার মামলা করতে চাইলে এখন থেকে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির মামলা নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে, চুক্তি মূল্যের অবশিষ্ট জমা দিতে হবে 1/7/2005 থেকে। কথা শেষ। আর আপনার অন্যান্য, যদি বলে যে অস্থাবর সম্পত্তির অনিবন্ধিত চুক্তি, মামলা করা যাবে কিনা বলেন? অস্থাবর, অস্থাবরের যাবে না? যাবে। 21 শুধু স্থাবর সম্পত্তির নিবন্ধিত, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে তো 21 না। বুঝেন কিনা? আচ্ছা। আগে চুক্তি থাকলো কিন্তু পরবর্তীতে ওই এই ধর ওই সময় কি চুক্তি পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? জি। আচ্ছা, 22 ধারায় চলে এসি। 22 ধারা ভিভিআই। 22 ধারা বুঝেন না? 22 ধারা খুব সোজা। 22 ধারা হলো যে 12 ধারার মামলা স্থাবর সম্পত্তির, মানে সরি, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি আদালত দিবে কি দিবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দুইটা ক্ষেত্রে দিবে না। বাদী সব কিছু প্রমাণ করছে, 12 ধারার 4টা গ্রাউন্ডে 4টাও যদি প্রমাণ করে, তবুও বাদীকে দুইটা ক্ষেত্রে ডিক্রি দিবে না। এই দুইটা ক্ষেত্রে হলো আনফেয়ার অ্যাডভান্টেজ আর হার্ডশিপ। ওই যে তানভীরে বলছি, তানভীর আপনি আমার জমি কিনেন, আর আমার জমি যে প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়, এটার কথা আমি তানভীর রে বলি না। আবার এর কথাও বলি নাই যে কোনোদিন তলায় না, মানে আমি সত্যও বলি নাই, মিথ্যাও বলি নাই, বাট প্রকৃত সত্য গোপন করছি। তো তখন তানভীর তো কিনতে চাইছে, পরে যখন জানলো যে এই জমি বছরে 8 মাস থাকে পানি নিচে, তখন তানভীর বললো কিনবো না। মানে আমি মামলা করছি বাদী হয়ে। এখন তানভীর আদালতে দেখাচ্ছে ইওর অনার যে উনি তো স্থাবর সম্পত্তি কিনছে, সব ঠিক আছে, কিন্তু আপনি দেখেন উনি আমার উপর একটা অন্যায় সুবিধা লাভ করছে। কিভাবে? যে উনি যদিও আমার মিথ্যা বলে নাই, কিন্তু আমার উপর অন্যায় সুবিধা লাভ করছে। আমার এই জমি, ওনার এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়, যদিও উনি বলে নাই যে কোনোদিন তলাবে না, এই কথাই বলে নাই, বাট তলাবে যে এই কথাও বলে নাই। তার মানে উনি একটা অন্যায় সুবিধা লাভ করছে। এই ক্ষেত্রে আমি বাদী, সব কিছু প্রমাণ করার পরেও আমার ডিগ্রি দিবে না, কেউ তার পক্ষে ডিগ্রি দিবে না। এই জায়গায় আমারে আদায় করে দেবে সোলাটিয়া। আর একটা হচ্ছে হার্ডশিপ। হার্ডশিপ ওই যে বিধবার মহিলার উদাহরণ। আর দিবে হলো যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, না থাকলে দিবে যে ওই যে একটা। আচ্ছা, দুইটা ক্ষেত্রে দিবে না। যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, হার্ডশিপ আছে, বিধবা মহিলারটা, যে বিধবা মহিলা বাড়ি বিক্রি করলে তার যে কষ্ট হবে, আর ওই লোক যদি বাড়ি না কিনে তার তেমন কোনো কষ্ট হবে না। এখন তাহলে একটা ক্ষেত্রে দিবে, মনে করতেছেন সেই একটা ক্ষেত্র কি? না, সেই একটা ক্ষেত্র হলো যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই। মানে ওই জায়গায় জাস্ট, আচ্ছা খুঁজে পাবেন না কেন? খুব সোজা, এইভাবে চিন্তা করেন। আপনি জমি কিনতে চাইছেন, তাহলে আমি তানভীর রে ভালো মন্দ বলিয়ে নিছি যে তানভীর এই জমি বন্যার পানিতে তলায় যায়, প্রতি বছর বাঁধ নির্মাণ করা দরকার। তানভীর রাজি হয়েছে কিনতে, এখন পরে বলতেছে কিনবে না, আমি মামলা করে দিছি। তো তানভীর তো এই জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজ, আমার আনফেয়ার অ্যাডভান্টেজও প্রমাণ করতে পারবে না, হার্ডশিপও প্রমাণ করতে পারবে না। তাহলে আমি আমার অংশের কাজ ঠিকঠাক ভাবে করছি, তাহলে আদালত তানভীরের এই জায়গা কিনতে কি করবে? বাধ্য করবে। বুঝছেন? মানে বাদী যদি তার নিজের অংশের কাজ ঠিকঠাক ভাবে করে, এবং বাদীর যদি এই জায়গায় কোনো প্রকার আনফেয়ার অ্যাডভান্টেজ বা মানে হার্ডশিপ না থাকে বিবাদী, তাহলে আদালত তার এইটা কার্য সম্পাদনে কি করবে? বাধ্য করবে। বাধ্য করতে পারে, জি।
উভয় ক্ষেত্রে বিবেচনামূলক। তাহলে সোলাটিয়াম কাকে বলে? সোলাটিয়াম হলো যে যে ক্ষেত্রে সব কিছু প্রমাণ করার পরেও আদালত আপনারা ডিক্রি দিবে না, কারণ আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, হার্ডশিপ আছে, সেই ক্ষেত্রে আপনারা যে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দেয় এটারই কি বলে? সোলাটিয়াম। কত ধারা? 22 ধারা। আমরা 13 ধারায় চলে আসি। 13 ধারা। জায়গা 12 ধারা থেকে অবশ্যই আপনি প্রশ্ন পাবেন ভাই। 12 21 পাবেন পাবেন পাবেন। 13 ধারা, চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল, মানে চুক্তি করার সময় অস্তিত্ব ছিল, কার্য সম্পাদনের বা বাস্তবায়নের সময় নাই। জাহাজ বেচা কিনা চুক্তি করছেন, প্রাথমিক চুক্তি হয়েছে, যখন বাস্তবায়ন করতে যাবেন তখন দেখা গেল জাহাজ পানিতে ডুবে গেছে। বাড়ি বেচা কেনা চুক্তি হয়েছে, যেদিন বাস্তবায়ন করা হবে তার আগের দিন ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে বা আগুনে পুড়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে ওই কার্য সম্পাদন পুরোপুরি সম্ভব না হলেও ক্রয় মূল্য বা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে। মনে রাখবেন, এটা হলো চুক্তি আইনের 56 ধারার একটা ব্যতিক্রম। আর এই কথাগুলো বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায়। বুঝছেন? যে চুক্তির বিষয়বস্তু আংশিক বিলুপ্ত হয়েছে এটা সুনির্দিষ্ট প্রতিকারে কত ধারায়? 13 ধারায়। দুইটা উদাহরণ মনে রাখবেন, ওই যে বাড়ি বিক্রয়ের, আর একটা হলো বৃত্তি। যে তানভীরে বলছি যে তানভীর, যে আমরা দুইজন চুক্তি করছি, তানভীরে আমি বলছি যে তানভীর আপনাকে আমি 1 লাখ টাকা দিব 1 মাসের মধ্যে, বিনিময়ে আমি যতদিন বেঁচে থাকবো তানভীর আমার প্রতি বছর 10,000 করে দিবে, আমাকে দিবে, আমার বৈধ প্রতিনিধিকে না। চুক্তির পরের দিন আমি মারা গেছি, তাহলে তানভীরের তো 1 বছরও টাকা দেওয়া লাগে নাই, কিন্তু তানভীর আমার বৈধ প্রতিনিধির কাছ থেকে ওই 1 লক্ষ টাকা আদায় করতে পারবে। এটাই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা। চুক্তির আংশিক কার্য সম্পাদন, চুক্তিভুক্ত সম্পূর্ণ কাজ যদি বলে, তাহলে সম্পূর্ণ কাজ করতে বাধ্য করলে সেটাকে বলে কার্য সম্পাদন। আর যে ক্ষেত্রে পুরো কাজ সম্পাদন করতে আদালত বলে না, সেই ক্ষেত্রে আংশিক কাজ সম্পাদন। 13 ধারায় বলছে যে জায়গায় সম্পাদিত অংশ অসম্পাদিত অংশ সামান্য। 14 ধারায়, জি 14 ধারায় বলছে যে জায়গায় অসম্পাদিত অংশ সামান্য। ওই যে 100 বিঘার মধ্যে 2 বিঘার মালিক আপনি না, এই জায়গায় দুই পক্ষ যে কেউ মামলা করতে পারে। আর অসম্পাদিত অংশের জন্য আদালত কি মঞ্জুর করবে? ক্ষতিপূরণ। বুঝছেন? তাহলে অসম্পাদিত অংশ যদি সামান্য হয় তাহলে আদালত উভয় পক্ষের অনুকূলেই প্রতিকার দিতে পারে। উভয় পক্ষ মিন্স ক্রেতা অথবা বিক্রেতা, দাতা অথবা গ্রহীতা। আর অসম্পাদিত অংশের জন্য কি দিবে? ক্ষতিপূরণ। 15 ধারা, যে জায়গায় অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ, 100 বিঘা জমি বিক্রি করতে চাইছি, খোঁজ নিয়ে জানা গেল 50 বিঘার মালিক আমি, 50 বিঘার মালিক আমি দা। এখন যে বিক্রেতা সে যদি বলে যে ভাই, যে ক্রেতা ধরেন, যে ক্রেতা সে তো বললো যে আমার 100 বিঘা লাগবে, আমি তো 50 বিঘা, আমার কাজ হবে না, সে যদি কিনতে না চায় তাহলে ক্রেতারে বাধ্য করা যাবে না। 15 ধারা, সে যদি কিনতে না চায় তাহলে বাধ্য করা যাবে না, কিন্তু সে যদি কিনতে চায়, যে বিক্রি করবে, সে যদি বিক্রি করতে না চায়, বললো যে কি, বিক্রেতা বললো যে যেহেতু আমি 50 বিঘার মালিক না, আমি আর বেচবো না। ক্রেতা যদি কিনতে চায় তাহলে আদালত ক্রেতারে, ওই বিক্রেতারে ওটা বিক্রি করতে বাধ্য করতে পারে, বাট ক্রেতারে বলবে তুমি কোনো ক্ষতিপূরণ পাবা না, তুমি 100 বিঘার মূল্য দিয়েই 50 বিঘা তোমাকে কিনতে হবে। বুঝছেন? তাহলে 14 ধারায় ক্ষতিপূরণের পাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু 15 ধারায় ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা নাই। 14 ধারায় অসম্পাদিত অংশ কি? সামান্য। আর 15 ধারায় অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ। যে যে ক্রেতা কিনতে চাইলে কিনতে পারবে। কি হয়েছে বলেন? হ্যাঁ হ্যাঁ। জি, 100 বিঘা টাকা দিয়ে 50 বিঘা কিনতে হবে। কিনতে চান, যদি ক্রেতা কিনতে চায়, এ জায়গায় ক্রেতারে বাধ্য করা যাবে না। যদি সে কিনতে চায় তাহলে তাকে 100 বিঘার দাবি দিতে হবে, সে কোনো ক্ষতিপূরণ পাবে না।
জি। বিক্রেতাকে বাধ্য করবে, বিক্রেতা বাধ্য করবে। 16, বিক্রেতারে বাধ্য করে, ক্রেতারে না। ক্রেতা তো মামলাটা করে, মামলা করলে বাধ্য করে কারে? বিক্রেতারে, যে তুমি ব্যস্ত, তোমার কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। মাথা হলে গেছে? কিন্তু ভালোই হবে। হ্যাঁ, বিক্রেতা মামলা করছে, আওলায় গেলে লাইক করে দিলাম। বিক্রেতা ওই মামলা আসতে হবে, কিন্তু সে মামলা তুমি ভালো পাবে না। আচ্ছা, আপনি যার মাথা উলাই গেছে সে মনে রাখেন 14 ধারা অসম্পাদিত অংশ ক্ষুদ্র, 15 ধারা অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য, 15 ধারায় কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নাই, শেষ। 16 ধারা চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। একটা চুক্তিতে যদি আলাদা আলাদা পার্ট বাই পার্ট থাকে, তাহলে একটা অংশের কার্য সম্পাদনের আদেশ না দিতে পারলেও আর একটা অংশের কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। রহিম আর শাকিল এরা দুইজন জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তানভীরের সাথে। এখন চুক্তি হওয়ার পর রহিম বলতেছে যে আমি জমি বিক্রি করবো না, আমার 1 বিঘা করবো না। এখন তানভীর যদি মামলা করে, তাহলে আদালত রহিমরে বিক্রি করতে বাধ্য করতে পারে। তানভীর বলবে, তানভীর যদি বলে যে না, যখন বায়না চুক্তি হয় আমি ছিলাম না বলো মাইনর, আর মাইনর কখনো কোনো চুক্তি করতে পারে না, মাইনরের চুক্তি ভয়েড অফ ইনিশিও, শুরু থেকেই বাতিল। তাহলে এই জায়গায় রহিমরে বিক্রি করতে বাধ্য করতে পারবে, শাকিলরে বিক্রি করতে বাধ্য করতে পারবে না। এটাই হলো কত ধারা? 16 ধারা। তাহলে আংশিক কার্য সম্পাদনের আদেশ দেয় 14, 15, 16। আর 17 ধারায় বলছে যে উপরোক্ত 3টি ধারা ছাড়া আর অন্য কোথাও আদালত আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। 17, ঠিক আছে। 18 আপনি জাস্ট মনে রাখবেন যে স্বকার্যজনিত বাধা বা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। 18, বুঝছেন? আর 18 ধারার ব্যতিক্রম আছে 25 ধারায়। শুনেন, 18 ধারায় বলছে যে যে ক্রেতার সত্য ত্রুটি, মানে ত্রুটিপূর্ণ সত্যশূন্য বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। যে ক্রেতা, সরি, যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ, মানে বাঁধন একটা জমি বিক্রি করবে, বাঁধন আগে জমির মালিক ছিল না, এখন মালিক হইছে, তাহলে ক্রেতা মামলা করে বাঁধনকে বাধ্য করতে পারে যে ওই জমিটা বিক্রি করার জন্য। কিন্তু 25 ধারায় বলছে উল্টা, ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতা ক্রেতাকে কিনতে বাধ্য করতে পারবে না। মানে বাঁধন আগে এক জমি একজনকে দান করছিল, সেম জমি কয়দিন পরে শাকিলের কাছে বিক্রি করছে। শাকিল যখন জানতে পারলো যে বাঁধন আগে এই জমি দান করছে, শাকিল বললো বায়না চুক্তি হয়েছে তো কি হয়েছে, তোমার জমি আমি কিনবো না। তখন বাঁধন মামলা করছে যে ওনার শাকিলকে কিনতে বাধ্য করেন। আদালতে শাকিল বলতেছে ওনার এই জমি আগে এসে বিলি বন্দোবস্ত করে ফেলছে, সে আগে দান করছে, ওনার সত্য ত্রুটিপূর্ণ। তো 25 ধারা অনুসারে আপনি আমার বাধ্য করতে পারবেন না। বুঝছেন? তাহলে 18তে বলছে স্বকার্যজনিত বাধা, আর এটার উল্টা কত? 25। 18 ধারায় হলো ক্রেতা ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতারে বাধ্য করতে পারবে কিসে? কার্য সম্পাদনে। আর 25-এ হলো যে ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতা এই ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। আচ্ছা, 19-এ আসেন, দেখেন ক্ষতিপূরণ। আপনি 12 ধারার মামলায়, কার্য সম্পাদনের মামলায় সাথে ক্ষতিপূরণ চাইতে পারেন 19 ধারা, অথবা কি বলেন এটা আলাদাভাবেও চাইতে পারেন। অর্থাৎ আপনি 12-র সাথে 19 চাইতে পারেন, অথবা শুধু 19 চাইতে পারেন। তবে আপনি যদি 12 চান, 12-র মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে আর 19 চাইতে পারবেন না, এটা বলছে 29 ধারা। 12 চাইলে, কার্য সম্পাদন চাইলে কার্য সম্পাদন পান নেই, এটা যদি আপনার খারিজ করে দেয়, তাহলে আর আপনি ক্ষতিপূরণ চাইতে পারবেন না। কত ধারা? 29। যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় রেট জুডিকেটার বিধান আছে? 29 ধারা। বুঝছেন? আচ্ছা, 12-র সাথে যদি আপনি 19 চান, তামাদি মেয়াদে 1 বছর। যদি শুধু ক্ষতিপূরণ চান, 19 অনুচ্ছেদ, 19 ধারায় 65 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। যদি 12 ধারা মামলা খারিজ হয়ে যায়, তাহলে তার 19 ধারা মামলা করতে পারতেছেন না, বাট বায়না অর্থ আদায়ের মামলা করতে পারবেন 19 ধারায়, তামাদি মেয়াদ 3 বছর। কত অনুচ্ছেদ? 97, 97। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 29 ধারায় কোন ধরনের মামলা দায়েরে বাধা, 29 ধারায় কোন ধরনের মামলা দায়েরে বাধা বলেন? ক্ষতিপূরণ। 12 ধারার মামলা করলে 19 ধারা মামলা করা যাবে না, তাহলে 29 ধারা কোন ধরনের মামলা দায়েরে বাধা বলছে? ক্ষতিপূরণের মধ্যে। ভাই 20 ধারা, 20 ধারা, আচ্ছা এখানে একটা উদাহরণ আছে।
উদাহরণটা মুখস্থই করেন, না বুঝলে সমস্যা নাই। পেটেন্টের মামলা করছে, এখন মামলা চলাকালীন সময় যদি পেটেন্টের অবসান হয়, তাহলে আদালত আজই সংশোধন এর আবেদন মানে নির্দেশ দিয়ে ক্ষতিপূরণ চাওয়ার নির্দেশ দিতে পারে। 20 ধারায় বলছে লিকুইডেশন অফ ড্যামেজ ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স, মানে চুক্তিতে যদি খেসারত প্রদানের কথা থাকে বা ক্ষতিপূরণ প্রদানের কথা থাকে, তবুও সংক্ষুব্ধ পক্ষ কার্য সম্পাদনের মামলা দায়ের করতে পারবে। আমি বললাম যে আমি 5 বিঘা জমি বিক্রি করব, হোসেন মোল্লা কিনবে। 5 বিঘা জমি বিক্রির পরে আমাদের কথা এরকম যে ভাই, ভবিষ্যতে তুমি যদি কিনতে না চাও বা আমি যদি বিক্রি করতে না পারি, তাহলে আমরা একজন আর একজনের 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিব। ঠিকই ভবিষ্যতে উনি কিনতে চাচ্ছে না, তাহলে উনি কিনতে না চাইলে চুক্তিতে কি আছে, 5 লাখ ক্ষতিপূরণ পাবো। ক্ষতিপূরণের কথা থাকলেও আমি ওনাকে কিনতে বাধ্য করার জন্য 12 ধারা মামলা করতে পারি। তবে আমি যদি আগে ক্ষতিপূরণ বেছে নিই, তাহলে 12 ধারা মামলা করে আমার আর কোনো লাভ নাই। বুঝছেন? তাহলে চুক্তিতে যদি ক্ষতিপূরণের কথা থাকে, ক্রেতা বা বিক্রেতা 12 ধারার মামলা করতে পারে। ক্ষতিপূরণের প্রদানের কথা থাকলেও 12 ধারার মামলা করতে করতে এটা বাধা হবে না। কত ধারায়? 20 ধারায়। 20 ধারায় 20 আর 20 একই। আমরা চলে আসি 23 ধারায়। ভাই, কার্য সম্পাদনের মামলা কে কে ডিগ্রি পেতে পারে? 8 শ্রেণীর। 8 শ্রেণীর ব্যক্তি ডিগ্রি পেতে পারে। এটা এইভাবে মনে রাখেন, আপনাদের আমি পরীক্ষায় কয়েকটা প্রশ্ন দিচ্ছি যে কার্য সম্পাদনের ডিগ্রি কে পেতে পারে। চুক্তিভুক্ত পক্ষ, চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, পারে না হচ্ছে যার চুক্তিতে কোনো স্বার্থই নাই। চুক্তিতে যার স্বার্থ নাই, 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে আছে, চুক্তিতে যার স্বার্থ নাই সে কিন্তু 12 ধারা ডিগ্রি পেতে পারে না। বুঝছেন? কখন না হলো। হ্যাঁ। তাহলে আমার মনে রাখতে হবে যে চুক্তির 12 ধারার ডিগ্রি পেতে পারে কয়টা পক্ষ, মানে কয় শ্রেণীর ব্যক্তি। পক্ষের কথা হলে 23 ধারায় 8 শ্রেণী। কার পক্ষে দিবে না? 24 ধারায় কয় শ্রেণী? 4 শ্রেণী। বা প্রতিকারের পথে ব্যক্তিগত বাধা, 4 শ্রেণী। কি কি দেখেন? যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, যে নিজের অংশ কাজ করানো নিজের অংশ পালন করতে অসমর্থ, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে। 24-এর এটা হলো, একটু মনে রাখেন, 12 ধারার মামলা করলে 19 ধারায় মামলা করা যাবে না, 29 ধারা বলছে। আর আমি যদি আগে ক্ষতিপূরণ বেছে নিই, তাহলে পরবর্তীতে 12 ধারা মামলা করতে পারবো না, এটা বলছে 24-এর কথা বলেন। 12 ধারার মামলা যদি খারিজ হয়ে যায়, 19 ধারা মামলা বা দায়েরে বাধা দিছে 29 ধারা। আর আমি আগে করছিলাম 19 ধারা মামলা, ক্ষতিপূরণের মামলা। যদি আমি ক্ষতিপূরণ বেছে নিই, পরে 12 ধারা মামলা করতে পারবো? মামলা করতে পারবো, কিন্তু আমি কোনো প্রতিকার পাবো না, আমার পক্ষে ডিগ্রি দিবে না। কততে বলছে? 24-এর ক। যে চুক্তির আগেই বলবৎ ছিল যে এটা বিলি বন্দোবস্ত করে ফেলছে মূল্যের বিনিময় ছাড়া, 24-এর 4 এটা হুবহু কত ধারার মতো? 25। 24-এর 4 এটা হুবহু কত ধারা? 25। ওই যে আপনি আগে কাউরে জমি দান করছেন বা পত্তন দিচ্ছেন, পরে সেটা আবার আরেকজনের কাছে বিক্রি করছেন, তাহলে যার কাছে বিক্রি করছেন সে যদি কিনতে না চায়, তারে আপনি কিনতে বাধ্য করতে পারবেন না। এটা 24-এর 4 আর কত ধারা? 25। আচ্ছা, 27 ধারা, যাদের বিপক্ষে ডিক্রি দিতে পারে বা যাকে বাধ্য করা যায়, যাদের বিপক্ষে ডিক্রি দিতে পারে বা যাদের ডিক্রি দেওয়া যায়, 27-এ কয় শ্রেণী? 5 শ্রেণী। 5 শ্রেণী। আর যাদের বিরুদ্ধে ডিক্রি দেওয়া যায় না বা যাকে বাধ্য করা যায় না, 27-এ কয় শ্রেণী? 28-এ। 28-এ কয় শ্রেণী? 3 শ্রেণী। এই যে প্রতিদান মারাত্মক ভাবে অপর্যাপ্ত হলে, যদি ভুল বিবরণ, গোপন চক্রান্ত মাধ্যমে সম্মতি অর্জন করা হয়, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত বা বশবর্তী হয়ে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে। মাঝে সিপাই পড়ে গেছে 26 ধারা, একটু মনে রাখেন। পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, আইন পাঠে একটা প্রশ্ন আছে, নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন। নন কি বলেন? এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন। এই জায়গায় বিবাদী বলবে যে ওর অনার, আমাদের কার্য সম্পাদনের ডিগ্রি আপনি দিতেই পারেন, তবে বাদীরে চুক্তি সংশোধন করতে বলেন। বাদী যদি চুক্তির, আমার কাছ থেকে চুক্তিতে লেখা আছে 10% কথা, 10% বাদ দিয়ে সে যদি সংশোধন করে 8% লেখে, তাহলে আমি 8% কিনবো। বুঝছেন? তাহলে এই জায়গায় বলছে যে চুক্তির পরিবর্তন ছাড়া কার্যকর করা যাবে না। কত ধারা? 26 ধারা। কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। ধন্যবাদ, এটা মনে রেখেন। তাহলে আমি একটু ক্ষেত্রগুলো মনে করাই দিই। চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 12 ধারায় 4টা ক্ষেত্রে, বলবৎযোগ্য নয় 21 ধারায় 8টা ক্ষেত্রে। আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিবে না, সোলাটিয়াম দিবে কয়টা ক্ষেত্রে? 2টা। আনফেয়ার অ্যাডভান্টেজ, হার্ডশিপ
আর ডিক্রি দিবে কয়টা ক্ষেত্রে? একটা। কাদের পক্ষে ডিক্রি দিবে? 8 শ্রেণী। কত ধারা? 23। কাদের পক্ষে দিবে না বা প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা? 24 ধারা। কয় শ্রেণী? 4। কাদেরকে বাধ্য করা যাবে বা কাদের বিপক্ষে দিবে? 27 ধারায়। কত ধারা? 5 শ্রেণী। কাদেরকে বাধ্য করা যাবে না? 28 ধারায়। কয় শ্রেণী? আর প্রতিকারের পথে মানে আপনার সরি, ওই যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, 26 ধারায়। কয়টা? এখানে একটা জিনিস খেয়াল করবেন, 27 ক ইজারার আংশিক ইজারা চুক্তির আংশিক সম্পাদন, আংশিক কার্য সম্পাদন কত দ্বারা? 27 ক। ইজারা চুক্তির ক্ষেত্রে ইজারা চুক্তি নিবন্ধিত হওয়ার দরকার নাই, যেটা হতে হবে লিখিত আর স্বাক্ষরিত। কি বলেন? আর ইজারার আংশিক কার্য সম্পাদন কততে? 27 ক। কত বলেন? এটা কি নিবন্ধিত হওয়ার দরকার আছে? কি হতে হবে? লিখিত এবং স্বাক্ষরিত। চুক্তি রদে চলে আসে। 35 থেকে 38, চুক্তি রদের মামলা করা যায় লিখিত আর বাতিলযোগ্য। কি বলেন? লিখিত আর কি? অলিখিত চুক্তি রদের মামলা করা যায় না। আর চুক্তি রদের মামলায় শুধু লিখিত চুক্তি কি করা যায়? বাতিল করা যায়। কি বলেন? লিখিত চুক্তি। চুক্তি রদের মামলা 3টা ক্ষেত্রে। ওই লিখিত বাতিলযোগ্য, কি কারণে অবৈধ বোঝা যায় না, আর আদালত ক্রেতা বা লিজ গ্রহীতার নির্দেশ দিছে, সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আর চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে, এটা মনে রাখবেন। চুক্তি পক্ষ হওয়া লাগবে না, যে কেউ করতে পারে যে ক্ষতিগ্রস্ত, চুক্তিতে তার স্বার্থ আছে। চুক্তি রদের মামলা তামাদি মেয়াদ 114-তে 1 বছর। চুক্তি রদের মামলা 114-তে 1 বছর, কোর্ট ফি দিতে হবে 1 বছর কোর্ট ফি। আর যেটা বিবিআই, চুক্তি রদের মামলা শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায় না 36 ধারা। তবে ওই চুক্তি যে করেছে তাকে যদি পূর্বের অবস্থায় অধিষ্ঠিত করা যায়, তাইলে আবার ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায়। বারবার আসছে পরীক্ষায়, জানেন কিনা? ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায় না, তবে ভুলের কারণে আদালত চুক্তি রদ করতে পারে যদি চুক্তির পক্ষগণের পূর্বের অবস্থায় কি দেওয়া যায়? ফিরিয়ে দেওয়া যায়। 37-37 ধারা, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ চাওয়া যায়। কত ধারা? 37 ধারা। আপনি আগে চাইছেন 12 ধারা, দিও না আমার 12 ধারার ডিগ্রি দেওয়া হোক। 12 ধারার ডিগ্রি যদি আমার না দেওয়া যায়, তাহলে আমার চুক্তিটা রদ করা হোক। কত ধারা? 37। তাহলে কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ চাওয়া যায়। কত ধারা? 37। ভুলের কারণে চুক্তি রদ চাওয়া যায় না। কত? 36। চুক্তি রদের মামলা করে কততে? 35। 38 ধারা মনে রাখবেন যে ভাই, চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ, যে যে ডিগ্রি পাইছে সে ক্ষতিপূরণ দিবে অপর পক্ষে। যে বাদী ডিগ্রি পাইছে তাকে আদালত বলবে যে তুমি ক্ষতিপূরণ দিবা অপর পক্ষে। এটা 19-এর ব্যতিক্রম। যে ডিগ্রি পাইছে সে দিবে অপর পক্ষে। কততে? 38। ঠিক আছে, এইটুক মনে রাখলে চুক্তি রদ থেকে পারবেন। তাহলে চুক্তি রদের মামলায় বাদীকে পক্ষ হওয়ার দরকার আছে, কিন্তু চুক্তি রদের মামলায় বিবাদীকে পক্ষভুক্ত হওয়ার দরকার আছে। বাদীকে পক্ষভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু বিবাদী তো চুক্তির পক্ষই হবে। বুঝেন নাই? হ্যাঁ, বিবাদী তো ডেফিনেটলি পক্ষই হবে, বাদীর পক্ষভুক্ত হওয়ার দরকার নাই। পরীক্ষায় প্রশ্ন দিছিলাম, চুক্তি রদের মামলায় পক্ষ হওয়ার দরকার নাই, পরীক্ষা আসবে না এমন, বাট চুক্তি রদের মামলায় বিবাদীর তো পক্ষভুক্ত হয় লাগে। ধরেন আপনারা, আচ্ছা খুব সহজ আমি বলি, ধরেন রীতি আর রিদিতা আপনারা দুইজন একটা চুক্তি করছেন। এখন আপনারা যদি আপনাদের চুক্তি দ্বারা যদি আমি সংক্ষুব্ধ হই, চুক্তির তো আমি কোনো পক্ষ না, তাহলে আমি কিন্তু পক্ষ না হইলেও মামলা করতে পারবো। কিন্তু আমি তো পক্ষ না, আমি মামলা করতে পারবো, এটা তো আমরা জানি। কিন্তু চুক্তি রদের মামলা অবশ্যই বিবাদীকে পক্ষে থাকতে হবে না? মানে চুক্তি রদের মামলাটা করবোই তো আপনাদের বিরুদ্ধে, অন্য কারো বিরুদ্ধে করা যাবে? তাহলে চুক্তি রদের মামলায় অবশ্যই বিবাদীকে চুক্তির কি হতে হবে? পক্ষ হইতে হবে। অবশ্যই বিবাদী হবে রীতি অথবা বিদিতা, কিন্তু বাদী তো পক্ষ না হইলেও সমস্যা নাই। বিধবা মহিলার উদাহরণ মনে রাখবেন। চুক্তি রদ, ওই যে উকিল সাহেব নিয়ে গেছে বিধবা মহিলার, হিন্দু বিধবার সম্পত্তি, কি মামলা করবে? চুক্তি রদ। দলিল সংশোধন, মাগরিবের আগে এটা শেষ করে দিই দ্রুত। দেখেন দলিল সংশোধন 31 ধারায়, সংশোধন গোষ্ঠী এরা দলিল সংশোধন চুক্তি সংশোধন কত ধারা? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা অবশ্যই লিখিত দলিল হতে হবে।
দলিল সংশোধনের মামলার শুধুমাত্র দলিলের পক্ষ করতে পারে, অন্য কেউ করতে পারে না। দলিলের ক্ষেত্রে মামলা করে তামাদি মেয়াদ 3 বছর, 95 আর 96। দলিল সংশোধনের মামলায় সরল বিশ্বাসে তৃতীয় পক্ষ যদি কোনো কিছু ক্রয় করে থাকে, দলিল সংশোধনের মামলায় তারে মানে তার স্বার্থ ক্ষতিগ্রস্ত করা যাবে না। ওই যে উদাহরণ দিছিলাম যে একজনের 1 বিঘা জমি কিনছে, এখন 1 বিঘা নিরক্ষর লোকের কাছ থেকে 1 বিঘা কেনার পর যে কিনছে সে হলো জালিয়াতি চালকার। তো সে 1 বিঘার সাথে 103 আর 104ও নিছে, কিনছে 101, আর 102 আর 103ও নিছে। 1 বিঘা তার সালারে দান করছে, আর 1 বিঘা আরেকজনের কাছে বিক্রি করছে। এখন পরে যখন যার জমি সে টের পেলো যে 1 বিঘা কিনে 2 বিঘা সে এক্সট্রা নিয়ে গেছে, তাহলে যেটা দান করছে ওইটা ফেরত আনা যাবে, কিন্তু যেটা মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে ক্রেতা কিনছে সেটারে তার থেকে আনা যাবে না, তার বিনিময়ে কি আদায় করা যাবে? ভাই চুক্তি দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ 95 আর 96 অনুচ্ছেদ। দলিল সংশোধনের মামলার অভিপ্রায় 32। কত? পক্ষগণের অভিপ্রায় আমি আপনাদের লিখে দিছিলাম, একটা হলো ইকুইটেবল অ্যান্ড কনসেনসাস, মানে আপনার সুবিবে কি ন্যায়পর ন্যায়সঙ্গত, আর হচ্ছে সুবিবেচনামূলক। চুক্তি রদের মামলায় আদালত অভিপ্রায় অনুমান করবে কি কি? ন্যায়সঙ্গত আর কি সুবিবেচনামূলক। কনসেনসাস, ইকুইটেবল এন্ড কনসেনসাস, ঠিক আছে, মনে রাখবেন। দলিল সংশোধনের মামলার মূল নীতি, এটা আপনি মনে রাখবেন, কত? 33। মূলনীতি কত? সংশোধনের মূলনীতি সমূহ 33, অভিপ্রায় 32, দলিল সংশোধনের মামলা করে 31, অভিপ্রায় কত? 32, মূলনীতি কত? 33। আর দলিল সংশোধনের পরে এটা কার্যকর করার নির্দেশ দিতে পারে কত? 34। দলিল সংশোধনের পরে কার্যকর করার নির্দেশ দিতে পারে 34। আমরা চলে আসি দলিল বাতিল। অবৈধ এবং জাল দলিল যদি আপনার বিরুদ্ধে তৈরি করে তাহলে আপনি দলিল বাতিলের মামলা করবেন। যদি আপনি দলিলের পক্ষ হন বা না হন, দলিল জাল দলিলটা যদি নিবন্ধিত হয় তাহলে আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে। যে জিনিসটা না জানলেই নয়, বাতিল এবং বাতিল বা বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে দলিল বাতিলের মামলা করা যায়। কি কি? বাতিল বা বাতিল যোগ্য। আর শুধু বাতিল যোগ্যর ক্ষেত্রে কি মামলা করা যায়? চুক্তি রদ। যদি কোনো দলিল বাতিল যোগ্য হয় চুক্তি রদের মামলাও করা যায়, দলিল বাতিলের মামলাও করা যায়, কিন্তু যদি কোনো দলিল বাতিল হয় তাহলে শুধু দলিল বাতিলের মামলাই করা যায়। বুঝেন নাই বোধহয়? চুক্তি রদে আমরা পড়ছি না যে কোনো চুক্তি লিখিত বা বাতিল যোগ্য হলে, তাহলে বাতিল যোগ্য হলে চুক্তি রদের মামলা করা যায়। আবার দলিল বাতিলে পড়লাম যে যদি কোনো দলিল বাতিল বা বাতিল যোগ্য হয়, তাহলে যদি কোনো দলিল বাতিল যোগ্য হয় তাহলে 2 ধরনের মামলা করা যায়। কি কি? চুক্তি রদও করা যায়, দলিল বাতিলও করা যায়, করবেন যে কোনো একটা। আর যদি কোনো দলিল শুধু বাতিল হয় তাহলে কি মামলা করা যায়? দলিল বাতিলের। সুবিধা তো দরকার নাই, রদ বাতিলের ক্ষেত্রে সুবিধা যা বলি তাই শুনেন, সুবিধা অসুবিধা উকিল হয়ে বুঝেন। এখন এই শেষ বয়সে এসে জিজ্ঞেস করছেন সুবিধা। সুবিধা মানে হলো যে আমি আপনার জমি কিনতে চাইছিলাম আর কিনবো না, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই, কারণ তুমি আমার ভুল তথ্য দিছো, এটা হলো রদ। আর তোমার সাথে আমি আমার চুক্তিটা বাতিল করছি, এটা হলো বাতিল। আমার ভিতরে একটা জাল দলিল তৈরি করছে, তার সাথে আমি কোনো চুক্তি করি না, দলিলের বিষয়বস্তু তো শুরু থেকেই অবৈধ, তাহলে বাতিল করব, মানে বাতিলের মামলা। আচ্ছা আপাতত এই আপাতত মনে রাখেন, তানবীর মনোযোগ দেন, আপাতত মনে রাখবেন, শুধু এই মাসুদ উঠে যান। আপাতত মনে রাখবেন বাতিল যোগ্য হলে রদের মামলাও করা যায়, বাতিলের মামলাও করা যায়। আর বাতিল শুধু বাতিল হলে তাহলে শুধু কিসের মামলা? বাতিলের মামলা। কথা ক্লিয়ার? কোন দলিল যদি জাল অবৈধ হয় তাহলে আপনি দলিল বাতিলের মামলা করবেন কখন? যে কোনো ব্যক্তি করতে পারে যে দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত। তাহলে চুক্তি রদের মামলা, দলিল বাতিলের মামলা যে কেউ করতে পারে, বুঝছেন? আর দলিল সংশোধনের মামলা করবে শুধু দলিলের এইটুক জানেন আগে, আর এর বাইরে যাবেন না।
দেখেন, জীবনে মাঝে মাঝে কম জানবেন, সবসময় বেশি জানতে গেলে বিপদে পড়তে হবে। দেখবেন যে, অপ্রাসঙ্গিক কথা বলি, যে একেবারে যে বেশি জানবে সে দেখবেন যে ঈশ্বর বা আল্লাহর প্রতি একেবারেই সে ওই আপনার হয়ে গেছে, মানে মানে না, আস্থা আছে, আস্থা আছে। কিন্তু যে কেবল হালকা হালকা ভাষা ভাষা জানছেন বা একটু নিজের জ্ঞানী বলা ভাবা করছেন, ও হয়ে যায় নাস্তিক। এভাবে যে আমার কিছু নাই। আপনি রকমারি.com অন্যরকম গ্রুপের সোহাগ চিনেন? উনি ছিলেন, মাঝে মাঝে ইউটিউবে ওনার দেখবেন, আমি দেখাবানি, উনি ছিলেন বড় নাস্তিক, বুয়েটে পড়ালেখা করছে, আমাকে মতো এই ধনছে না, যাই হোক। তা সে হচ্ছে বড় নাস্তিক ছিল, কিন্তু পরে সে আল্লাহ তারা হেদায়েত দান করছে, এখন সে আস্তিক হয়ে গেছে, এখন দেখবেন যে দাঁড়িয়ে এই পর্যন্ত। আচ্ছা, তো যাই হোক, তো বিষয়টা হলো, আমার মনে রাখতে হবে ভাই, যে দলিল বাতিলের মামলা যে কেউ করতে পারে। কোনো অবৈধ, যদি আপনার কোনো দলিল তৈরি করে, দুই ধরনের মামলা করা যায়। দলিল বাতিলের মামলা করতে হয় 39 ধারায়, দলিল বাতিলের মামলা করা যায় আপনি যদি দলিলের পক্ষ হন অথবা দলিলটা যদি নিবন্ধিত হয়। আর এই দুইটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে করা যায় ঘোষণামূলক মামলা, অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য। ঘোষণামূলক মামলাও করতে হবে 3 বছরের মধ্যে। তামাদি আইনের 92 আর 93। 92-তে বলছে ঘোষণামূলক মামলাটা যদি, ওই জাল দলিলটা যদি নিবন্ধিত হয়, আর 93-তে বলছে অন্যান্য ক্ষেত্রে ঘোষণামূলক বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের মামলায় ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে পাঠাইতে হয়, দলিল বাতিলের মামলা। দলিল বাতিলের মামলা যদি আপনি না করেন, তাহলে ডিক্রির কপি যদি রেজিস্ট্রি অফিসে না যায়, তাহলে তো ওই জাল দলিলের তথ্য তো মুছে যাবে। শুধু ঘোষণামূলক মামলা করলে দলিল ওই আপনার জাল দলিলের যে তথ্য আছে এটা রিমুভ করা যায়। তাহলে শুধু 39 ধারা মামলা করা যায়, শুধু 42-এর মামলা করা যায়, 42-এর সাথে 39-ও চাওয়া যায়। সকল ক্ষেত্রেই তামাদি মেয়াদ কত? 3 বছর। কথা শেষ। আর আংশিক বাতিল আছে 41 ধারায়, 40 ধারায়, সরি। আংশিক বাতিল কত? 40। যেটা মনে রাখবেন, কোন দলিলের যদি আংশিক বাতিল করে, তাহলে যে অংশ বাতিল করে নাই সেই অংশ কি হবে? বহাল, অক্ষুণ্ণ বা বহাল। মনে রাখবেন, আংশিক পার্শিয়াল ক্যান্সেলেশন কত? 40। আংশিক বাতিল করলে বাকি অংশ কি থাকবে? কথা শেষ। দলিল বাতিলের মামলায় ক্ষতিপূরণ 41 ধারা। কত ধারা? যার দলিল বাতিল করছে সে ক্ষতিপূরণ দিবে কারে? অপর পক্ষরে, চুক্তি রদের মতো। যে ডিগ্রি পাইছে সে ক্ষতিপূরণ দিবে অপর পক্ষরে। তাহলে আমি আবারও বলি, 19 ধারার মামলায় বিবাদী দেয় ক্ষতিপূরণ বাদীরে, আর 38 আর 41-এ যে ডিগ্রি পাইছে সে ক্ষতিপূরণ দেয় বিবাদী। ঘোষণামূলক মামলায় আসি দ্রুত। ঘোষণামূলক মামলায় আপনার দুই ধরনের অধিকার থাকতে হয়, একটা সম্পত্তির অধিকার, একটা হচ্ছে পদের অধিকার। রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, বা আপনি এভাবে বলা যায়, এই জায়গায় যে জিনিসটা থাকে লিগাল ক্যারেক্টার। লিগাল ক্যারেক্টার মানে বলছে আইনানুগ পরিচয়। তো এই জায়গাও আপনার সম্পত্তির অধিকার বা পদের অধিকার থাকবে, এবং আপনার সেটা ভবিষ্যতে অর্জন করবেন তা না, অলরেডি আপনার আছে। কেউ অস্বীকার করছে বা অস্বীকারের কি নিছে? উদ্যোগ। সেই ক্ষেত্রেই ঘোষণামূলক মামলা করা যায়। ঘোষণামূলক মামলার ক্ষেত্রে ঘোষণা, মনে রাখেন, ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক। আর ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা ফার্দার রিলিফ চাওয়া বাধ্যতামূলক। আপনি যদি ফার্দার রিলিফ না চান, তাহলে আপনার কোনো ঘোষণা দিবে না, মামলা খারিজ করবে না, বাট আপনার মামলায় ওই আপনার রীতিসম্মত ত্রুটি বা ফর্মাল ডিফেক্ট থেকে যাবে। ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কোর্ট ফিস দিতে হয় ফিক্সড। আর ঘোষণামূলক মামলা যে কয়টা ঘোষণা সেই কয় ফিস 300। 10টা যদি 4টা ঘোষণা চান, 3 4 1200। ঠিক আছে। আর ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত? 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। তবে ঘোষণামূলক মামলার সাথে যদি আপনি ফার্দার রিলিফ চান, তাহলে কোর্ট ফিস হয়ে যাবে অ্যাড বলে রাখুন। ঘোষণামূলক মামলার সাথে যদি ফার্দার রিলিফ চান, তাহলে 6 বছর না, তাহলে ওই ফার্দার রিলিফের যে সময় সেই সময়। ভাই 43 ধারায় জায়গায় লেখা নাই। আচ্ছা, ঘোষণামূলক মামলায় জারি মামলা করা লাগে না, বুঝছেন? 43 ধারা হলো ইফেক্ট অফ ডিক্লারেশন। আমি লিখে দিয়েছিলাম যে ঘোষণামূলক মামলার রায় শুধু পক্ষগণের উপর বাধ্যকর, অন্য কারো উপর বাধ্যকর না, এবং এটা হলো জাজমেন্ট ইন পার্সোনাম। কি বলেন? জাজমেন্ট ইন পার্সোনাম। আমরা চলে এসে রিসিভার। রিসিভার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় মামলা চলমান থাকা অবস্থায় রিসিভার নিয়োগ দিতে পারে।
আর রিসিভার দেওয়ানি কার্যবিধিতে আছে 40 আদেশ, ডিক্রি প্রদানের পূর্বে বা পরে। ডিক্রি প্রদানের পূর্বে বা পরে। দেওয়ানি কার্যবিধিতে রিসিভার আছে 94D, 51, আর আদেশ কত? 40। চলে আসে নিরোধমূলক প্রতিকার, সংজ্ঞা 6 ধারা। আর স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করা যায়। চলে আসেন স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা কত ধারা? 53। আর মঞ্জুর করা হয় কত? 54। 5টা ক্ষেত্র আছে। এই 5টা ক্ষেত্রের মধ্যে 4টা হুবহু কিসের মতো? 12 ধারার মতো। এক্সট্রা যেটা সেটা হলো বিচারিক কার্যধারা বহুত্ব নিবারণের জন্য। তাহলে যদি বলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় কয়টা ক্ষেত্রে? অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আছে এসআর অ্যাক্টে, মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধি। স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও সুনির্দিষ্ট, মঞ্জুর করা হয় সুনির্দিষ্ট। 54 ধারায় কয়টা ক্ষেত্রে? 5টা। যখন কোনো ঘটনা ঘটে নাই, ঘটার সম্ভাবনা আছে, তখন যে মামলা করতে হয় সেটা বলে কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞায় চলে আসি। ও আর মনে রাখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করা লাগে দখল। কি বলেন? দখল। চিরস্থায়ী নিষেধাজ্ঞায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। তামাদি মেয়াদ 6 বছর। তামাদি আইনের 120 অনুচ্ছেদ কত? 6 বছর 120। 55 ধারায় বলছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ঘটনা যখন ঘটে যায়, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পাঁচের কত কোন উপায় বলেন তো? পাঁচের কোনটার মধ্যে পড়ে? 5-2। যে কাজ করার ব্যাপারে কোন পক্ষের বাধ্যবাধকতা রয়েছে, যখন ঘটনা ঘটে যায় তখন কি মামলা হবে? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তামাদি মেয়াদ 6 বছর 120, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। 56 ধারা বিবিআই 11টা ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আর মনে রাখবেন, যে ক্ষেত্রে 12 ধারার ডিক্রি দেওয়া যায় না সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। ব্যতিক্রম হলো 56 ওই জায়গায় বলছে যে চুক্তি বলবৎ করা যায় না, সে জায়গা চুক্তি নিরোধের জন্য নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। 56 ব্যতিক্রম হলো 57 ধারা। 57 ধারায় বলছে যে চুক্তির হ্যাঁ সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা দেওয়া না গেলেও না সূচক অংশ পালনে নিষেধাজ্ঞা দেওয়া যাবে। ওই যে কথাই ছিল যে আমার আমার থিয়েটারে গান গাইবেন, আর 1 বছর অন্য কোথাও গান গাইবো না। এখন তারে আমি গান গাইতে বাধ্য করতে না পারলেও, হ্যাঁ সূচক অংশ পালনে বাধ্য করতে না পারলেও, অন্য কোনো জায়গা যাতে না গাই এটা বাধ্য করতে পারবো। এটা কত? 57। আর একটা বিবিআই, সেটা হলো, এটা নাম্বার 56 পরীক্ষায় বহুবার দিছি। সাধারণত যে জায়গায় অন্য কোনো প্রতিকার থাকে সেই জায়গায় নিষেধাজ্ঞা দিবে না। যদি সমফলপ্রদ অন্য কোনো প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা দিবে না। বাট এর একটা ব্যতিক্রম হলো ট্রাস্ট ভঙ্গের মামলা। ট্রাস্ট ভঙ্গের মামলার ক্ষেত্রে যদি অন্য প্রতিকার থাকেও তবুও আদালত নিষেধাজ্ঞা দিতে পারে। বুঝেন নাই বোধহয়? যদি অন্য কোনো প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা দিবে না, তবে একটা মামলার ক্ষেত্রে একটা ক্ষেত্রে অন্য প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা দিতে পারে। সেটা হলো কি মামলা? ট্রাস্ট ভঙ্গের মামলা। বুঝেন নাই? ট্রাস্ট ভঙ্গের মামলায় অন্য প্রতিকার থাকলেও আদালত নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু অন্যান্য মামলায় যদি অন্য প্রতিকার থাকে তাহলে নিষেধাজ্ঞা দিবে না। করবো কি, ভুল করে পড়াই ফেলছি পিলিতে, এখন আমার মাফ করে দেন। আচ্ছা, তাহলে আর কি বলবো আর এখন। 56তে কয়টা আছে? 11টা। আর চুক্তির না সূচক অংশ পালনের নিষেধাজ্ঞা কততে? 57। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা সাক্ষ্য লিমিটেশন বার দ্রুত শেষ করে ফেলবো, সমস্যা নাই।